হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে পরশুরাম তার টিমকে বলছে যে কবিরকে একটা সেল থেকে আরেকটা সেলে সরিয়ে দিতে হবে, যাতে কর্ণ চ্যাটার্জি ভয় পেয়ে যায় আর তারপর সে বুঝতে পারে যে ভয় কাকে বলে। ওদিকে দেখা যাচ্ছে ফোনে পরশুরামের কবিরকে এনকাউন্টার করে দেওয়ার হুমকিতে ভয় পেয়ে কর্ণ চ্যাটার্জি ও আরাধ্যা ছুটতে ছুটতে জেলখানায় চলে আসে তার সাথে দেখা করবে বলে। সেখানে এসে দেখে যে ডোডো একাই সেলে রয়েছে। ডোডোকে কর্ণ চ্যাটার্জি জিজ্ঞাসা করলে ডোডো বলছে যে কবির পালিয়ে গেছে। কর্ণ বলছে না, ওর সাথে ড্রামা হয়েছে, ওকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, বাইরে নিয়ে গিয়ে এনকাউন্টার করে দেওয়া হবে। এরপর সেখানে বলরাম, সৌরভ, মায়া এরা সবাই চলে আসে। তাদেরকে দেখে কর্ণ চ্যাটার্জি পাগলের মতো তাদেরকে জিজ্ঞাসা করতে থাকে যে তার ছেলে কোথায়। রাগের মাথায় বলরাম সৌরভের জামার কলার পর্যন্ত ধরে নেয় কর্ণ চ্যাটার্জি। তিনি পরশুরামের সাথে মিট করতে চান। কাঁদতে কাঁদতে বলেন যে পরশুরাম যাতে তার ছেলেকে শ্যুট না করে। আরাধ্যাও এরপরে হাত জোর করে অফিসারদের একই কথা বলতে থাকে। বলরামরা অনেকক্ষণ চুপ করে থাকলে কর্ণ চ্যাটার্জি এবার কিন্তু রেগে যায়। রেগে বলরাম আর সৌরভের জামার কলার ধরে তাদেরকে আবারও তার প্রশ্নের জবাব দিতে বলে। সৌরভ তার এই আচরণ দেখে তাকে বলছে যে হাতটা সরান, নয়তো আপনাকেও তুলে নেব, আপনাদেরও এনকাউন্টার করে দেব। বলরাম বলছে না হলে কিন্তু আপনার কপালে দানা ভরে দেব। কর্ণ চ্যাটার্জি প্রথমে বলরামের উপর রেগে গেলেও পরে কাঁদতে কাঁদতে বলে আমি একজন পিতা। আর মায়ার সামনে হাত জোর করে বলে আপনি তো মহিলা, আপনি বলুন যে আমার ছেলে কোথায়, ওকে কে এনকাউন্টার কে করেছে? পরশুরাম। পরশুরাম এতক্ষণ বাইরে আড়াল থেকে সবটাই শুনছিল। কর্ণ চ্যাটার্জির এই করুণ অবস্থা দেখে এরপর পরশুরাম তাকে ফোন করে আর বলে যে তার ছেলে কবির এখন তার কাছে রয়েছে। কর্ণ চ্যাটার্জি এরপরে পরশুরামের ভয়ে বলতে থাকে তুমি ওকে কোথায় নিয়ে গেছো? প্লিজ ওকে মেরো না, আমি প্রমিস করছি আমি কোনোদিন শিবপ্রসাদ গাঙ্গুলি, তটিনী গাঙ্গুলির বাড়ি যাব না, সব কথা মেনে নেব, কিন্তু প্লিজ আমার ছেলেকে মেরো না, ওকে ছেড়ে দাও। এরপরে পরশুরাম কি করে, শূন্যে একটা গুলি ছুঁড়ে কর্ণ চ্যাটার্জিকে ভয় দেখাচ্ছে। কর্ণ চ্যাটার্জি গুলির আওয়াজ শুনে আতঙ্কে আতকে ওঠে আর কি। আর আরাধ্যা কি হয়েছে জিজ্ঞাসা করে। তখন কর্ণ চ্যাটার্জি বলছে আমার ছেলেকে শ্যুট করে দিল ওরা। এরপরে মাটিতে বসে পড়েন আর হাউমাউ করে কাঁদতে থাকেন। এদিকে বলরাম, সৌরভ, মায়া এরা সব কর্ণ চ্যাটার্জির অবস্থা দেখে মজা পাচ্ছে আর মনে মনে হাসছে। এরপর কর্ণ চ্যাটার্জি কবিরের আওয়াজ শুনতে পায় যে তাকে ড্যাডি বলে ডাকছে। তারপর চারিদিকে খুঁজতে খুঁজতে দেখে কবির ওই সেলের ভেতর থেকে বেরিয়ে আসছে। কর্ণ, আরাধ্যা কবিরকে একেবারে সুস্থ সবল দেখতে পেয়ে কর্ণ চ্যাটার্জি বলরামদের জিজ্ঞাসা করছে এসবের মানে কি, আমার কবির তো একেবারে ঠিক আছে। এরপরে কর্ণ চ্যাটার্জিকে পরশুরাম আরও একবার ফোন করে বলে ভয় কাকে বলে এবার আপনি বুঝতে পারলেন তো? তখন কর্ণ চ্যাটার্জি বলছে ও তুমি আমাকে ভয় দেখাচ্ছ? পরশুরাম বলছে মধ্যবিত্ত ওই পরিবারটাকে সুখে শান্তিতে বাঁচতে দিন। কবির অপরাধ করেছে, তাকে শাস্তি পেতে দিন, বেশি বাড়াবাড়ি করবেন না, বিপদে পড়ে যাবেন, আর কখনো কোনো সাধারণ মানুষকে ভয় দেখাবেন না, এই বলে সাবধান করে ফোনটা রেখে দেয় পরশুরাম। ওদিকে তটিনী বাড়িতে দেখছে লাট্টু পিকো সাজগোজ করছে। তটিনী জিজ্ঞাসা করতে লাট্টু বলছে যে সে জামাই সেজেছে আর জামাই ষষ্ঠী খেলছে। পিকো বলছে সে মা ষষ্ঠী সেজেছে। পিকো তার মাকে বলছে সে সোশ্যাল মিডিয়াতে সার্চ করে দেখেছে যে ষষ্ঠী একটা ঠাকুর, তার একটা বাহন আছে। আর এরপর জিজ্ঞাসা করছে যে মাম্মি হোয়াট ইজ বাহন? তটিনী তখন পিকোকে বলছে বকাবকি করছে, বলছে যে তুই মা ষষ্ঠী সেজেছিস, তুই মা ষষ্ঠীকে দেখেছিস? পিকো বলছে সব ঠাকুরই তো একই রকম দেখতে। আবারও একই প্রশ্ন জিজ্ঞাসা করছে, মাম্মি হোয়াট ইজ বাহন? বাহনটা ঠিক বুঝতে পারছি না। ক্যাট দেখলাম মাম্মি, অনেকগুলো ক্যাট। তটিনী তখন বলছে মারবো টেনে এক থাপ্পড়। পড়াশোনা ছেড়ে তোমরা জামাই ষষ্ঠী খেলছো, তোমাদের না চড়িয়ে সিধে করে দেব। ঠিক তখনই শিবপ্রসাদ তটিনীকে ফোন করেছে। তটিনী তখন শিবপ্রসাদকে লাট্টু আর পিকোর নামে নালিশ করছে। আর বলছে তুমি কোথায়, এসে দেখো ওদেরকে যে ওরা কি করছে, আমার মাথাটা পুরো খারাপ করে দেবে, পড়াশোনার কোনো নাম গন্ধ নেই। আর জানো সোশ্যাল মিডিয়াতে সার্চ করতেও শিখে গেছে, বুঝতে পারছো? শিবপ্রসাদ বলছে যে আরে এইটুকু তো শিশু, খেলবেই তো, জীবনে প্রথমবার জামাই ষষ্ঠীর নাম শুনেছে, কোথায় বিয়ে হয়েছে যে একটা ষষ্ঠী পর্যন্ত
মানে কোথায় বিয়ে হয়েছে যে একটা ষষ্ঠী পর্যন্ত পাইনি। তটিনী বলছে, ও পিঞ্চ করছো আমাকে তুমি, তাই না? আর আমি কি পেয়েছি? আমি তোমার বাপের বাড়ি কথা বলবো? শিবু তখন তটিনীকে বলছে, থাক থাক ডার্লিং, তোমার সাথে আর ঝগড়া করতে চাই না। বলছে, আর বলো বাজার থেকে কি আনতে হবে, কাল তো ষষ্ঠী। তটিনী এরপর সেই মতো করে কি কি আনতে হবে সবটাই বলে দিচ্ছে। এরপর লাস্টেরটা একটু সংকোচ করে বলছে যে যদি তুমি একটু ম্যানেজ করতে পারো তো একটু মাটন নিয়ে আসতে পারবে, তাই বলছে। এটা শুনে লাট্টু লাফিয়ে ওঠে, মাম্মি চারপাশে ঘুরছে আর বলছে যে মাটন খাবে মাটন খাবে। তটিনী তখন বলছে, এই চুপ করবি, হ্যাংলামু করিস না, মনে হচ্ছে খেতে পাস না, যা এখান থেকে, এমন করে বলছে। তো লাট্টু তো বকা খেয়ে মাথা নিচু করে চলে যায়। এরপরে তটিনী পরশুরামের ফোনটা রাখতেই ওদিকে কর্ণ চ্যাটার্জি সঙ্গে সঙ্গে ফোন করেছে। ফোন করে বলছে, তুমি একটা সত্যি কথা বলো তো, তুমি পরশুরামকে কখনো দেখেছো? তটিনী তখন বলছে, না দেখিনি। তখন তটিনী বলছে, কেন? তিনি তখন মানে এই কথা আপনি জিজ্ঞাসা করছেন কেন? কর্ণ চ্যাটার্জি বলছে, না কিছু না। কর্ণ চ্যাটার্জিকে এতটা নরমভাবে মানে নরম সুরে কথা বলতে দেখে তটিনী বলছে, কি ব্যাপার, মানে আপনার চেহারায় এই পরিবর্তন, মানে আপনার এই করুণ সুর শোনাচ্ছে আপনার গলা থেকে, এরকম একটা বলছে আর কি। তখন কর্ণ চ্যাটার্জি বলছে যে, তটিনী, কর্ণ চ্যাটার্জি এখন ফোন করেনি তোমাকে, ফোন করেছে কবিরের পিতা, যাকে ভয় দেখিয়ে অর্ধেক প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। এরপর কর্ণ চ্যাটার্জি একে একে মানে জেলের মধ্যে ঘটে যাওয়া সমস্ত ব্যাপারটা তটিনীকে বলে। বলছে, এই জীবনে প্রথম তাকে কেউ ভয় দেখাতে পেরেছে, কিন্তু আমি থমকে থাকবো না, আমার ছেলেকে আমি জেল থেকে বের করবই। সোজা আঙ্গুলে ঘি তুলতে পারিনি, না আঙ্গুল আর বেঁকাবো না, ঘিয়ে শিশিটাই পাল্টে দেব। ওদিকে মুখার্জি বাড়িতে দীপালি আর প্রাচী রেডি হয়ে বের হচ্ছে তটিনীর বাড়ি যাবে বলে, জামাই ষষ্ঠী দিতে। তাদের পথ আটকে ত্রিপর্ণা আর আয়ুষী বলছে, কোথায় যাচ্ছ? জামাই ষষ্ঠী দিতে। দীপালি তখন ত্রিপর্ণাকে বলছে, সেটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। আয়ুষী প্রাচীর সাথে আয়ুষী আর প্রাচীর সাথে অনেক কটা ব্যাগ দেখে আর কি বলছে যে মাথা ঘামানোর এতটা প্রয়োজন পড়তো না যদি না হাতে এতগুলো ব্যাগ থাকতো। এতগুলো ব্যাগ নিয়ে যাচ্ছ যে জামাই ষষ্ঠীতে জামাইকে একেবারে ভরিয়ে দেবে নাকি? দীপালি তখন আয়ুষীকে বলছে যে তুমি অত্যন্ত অভদ্র, আর ত্রিপর্ণাকে বলছে যে তুমি তোমার মেয়েকে ভদ্রতা শেখাও। অবশ্য শিখবে কোত্থেকে, যেমন বাবা মা তেমনই তো মেয়ে হবে, তাই না? এই বলে প্রাচীকে নিয়ে বেরিয়ে যেতেই পেছন থেকে জিৎ মুখার্জি তাদের ডেকে বলে যে বাবা মায়ের মতোই তো মেয়ে হবে, তাই না? তাই বলছে। তো জিৎ মুখার্জি তো বলছে যে তোমরা ওই 2 কামরার ফ্ল্যাটে যাবে জামাই ষষ্ঠী দিতে। তখন নন্দিনীও নেমে আসে, বলে, হ্যাঁ শুধু ওরাই নয়, সঙ্গে আমিও যাব। ওদিকে ত্রিপর্ণা, আয়ুষী এরা সবাই মানে উল্টোপাল্টা কথা বলছে যে ওদের সঙ্গে একটা খুব দামি রিস্টওয়াচ আছে, দাম শুনলে চমকে যাবে। এছাড়াও আছে দামি শার্টের পিস, প্যান্টের পিস, এছাড়াও আরও অনেক গিফট আছে। আবার একটা সোনার আংটিও আছে, ব্রেসলেটও আছে, অনেক কিছু, মানে প্রায় কয়েক লক্ষ টাকা জিনিস নিয়ে যাওয়া হচ্ছে। তটিনীর মা বলছে, এতটা মিন হয়েও না। তটিনীর বাবা সমানে বারণ করছে, তুমি কিছুতেই ষষ্ঠী দেবে না, তুমি ওই বাড়িতে যাবে না। তটিনীর মাও বলছে, আমি যাবই। তটিনীর মাকে বলছে, তুমি যাবে না, তুমি আমার সাথে আর্গুমেন্ট করছো। তখন নন্দিনী বলছে, এটা অনেক আগেই করা উচিত ছিল, তবে অনেক হয়েছে, আর না। এ বলে বলছে, মা চলো। ঠিক যাওয়ার সময় তটিনীর বাবা সবগুলো গিফটের প্যাকেট কেড়ে নিয়েছে। বলছে, আমার পয়সায় কেনা গোল্ড চেন, রিং, ব্রেসলেট এগুলো ওই বাড়ি যাবে না। প্রার্থনা বলছে, এইসব নিলে হজম হবে না, তাই বলছে। তখন প্রাচী বলছে, কি বলছিস তুই প্রার্থনা, বাড়ির জামাইকে এভাবে বলতে আছে? জিৎ মুখার্জি বলছে, যে ছোট তাকে ছোট করতেই হবে। ভালো করে দুমুঠো খাওয়াতে পারে না, মাসে নাকি একদিন মাটন হয়। ছেলে মেয়েদের ভালো করে স্কুলে পড়াতে পারে না, নুন আনতে পান্তা পুরোই, টাকা পয়সা নেই। তটিনীর বাবা বলছে, আমার মেয়ে যে কি দেখে প্রেমে পড়েছিল ভগবানই জানে, বলে ভালোবাসা মাই ফুড। এরপরে তটিনীর বাবা বলছে, তোমার যদি যাওয়ার হয় যাও, কিন্তু এগুলো ওই বাড়ি যাবে না, বলে জিনিসগুলো ছুঁড়ে ফেলে দেয়। তটিনীর মাও কিন্তু খুব রেগে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।